করবেন সেই নেগোশিয়েটের ভিত্তিতে আপনাকে পরবর্তীতে সরাসরি প্রশ্ন করি, আপনি কি মনে করেন যে মঙ্গল বাদ দিয়ে আনন্দ শোভাযাত্রা করাটা আসলে এটা খুব ইতিবাচক হয় নাই, যেটা আজিজ ভাই মনে করছেন? এটা আমি মনে করি যে মঙ্গল শোভাযাত্রা যেটা ইউনেস্কো স্বীকৃতি লাভের জন্য যেটা আওয়ামী লীগ করেছিল, এটা ছিল হচ্ছে মঙ্গল শোভাযাত্রাকে এবং এই যে চারুকলার যেই আবরণটা ছিল এবং সেটার ভিতর থেকে যে শিক্ষার্থীরা অংশগ্রহণে এবং এটার যে একটা অ্যান্টি ফ্যাসিস্ট এলিমেন্টও ছিল, শোভাযাত্রা করার যে প্রাথমিক ইতিহাসটা একদম প্রাইমারি ইতিহাসটা আসলে অ্যান্টি ফ্যাসিস্ট একটা, হ্যাঁ এটা এক ধরনের ওই জায়গাটা ছিল, তার ডেমোক্রেটিক আকাঙ্ক্ষার একটা প্রকাশ্য ছিল এটা। কিন্তু ওইটাকে আসলে আওয়ামীকরণ কিভাবে করবে? যদি এইখানে একটা পদবি দিয়ে দেওয়া যায়, এখানে একটা অ্যাওয়ার্ড আরোপ করা যায়, মানে ইউনেস্কোর মতো এরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে এটাকে একটা মহান রূপ দেওয়া যাবে, তাতে করে হচ্ছে আওয়ামী লীগ এটার ক্রেডিটটা নিতে পারবে এবং এটার মান যতটাই যাই হোক না কেন। যেমন দেখেন আমি বলি যে চারুকলার শিক্ষার্থীরা যেই লেভেলের কাজ করে অভ্যস্ত এবং চারুকলা শিক্ষকরা এবং পুরো দেশের সবাই যদি সকল চারুকলার শিক্ষার্থীরা এবং শিল্পীরা যদি একত্রিত হয়, এর থেকে অনেক বেটার অনেক কিছু করা সম্ভব। কিন্তু এটা একটা মাঝারি মানের একটা অনুষ্ঠান হিসেবে সবসময় আমরা দেখেছি। এটাকে যে আরো এটার মানটাকে উন্নীত করার ব্যাপারে কোনো ধরনের আগ্রহ বা এই জায়গাগুলো আসলে আওয়ামী লীগের কোনো ইন্টেনশন ছিল না। তার ইন্টেনশন শুধুমাত্র তার যে ফ্যাসিস্ট এলিমেন্ট এবং তার যত কায়দা কানুন আছে এবং সে একটা করে ল পাস করবে ওটাকে ধাক্কা দেওয়ার জন্য আর একটা এই ধরনের এই শিল্প সংস্কৃতির এই বলয়টা সে কাজে লাগাবে। তো আনন্দ শোভাযাত্রা বা এই যে বৈশাখের যে আনন্দ উদযাপন, এইটাকে মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে এটাকে ইউনেস্কো স্বীকৃতি দিয়ে এটাকে সে এমনভাবে পোট্রে করেছে পুরো দেশের কাছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন গত 15 বছরে বিজাতীয় সংস্কৃতি, এই শোভাযাত্রাকে কেন্দ্র করে তিনি বলেছেন বিজাতীয় সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বাংলাদেশের উপরে এবং সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি বলে তিনি মন্তব্য করেছেন। অনেকাংশে এই বিষয়গুলো কিন্তু এখন ঘটবে, কারণ আপনি যখন গণ অভ্যুত্থান মানে হয়ে যায়, তারপরে বাংলাদেশে যত রকমের বিভাজন ছিল এই মানে যার পার্টি যা ছিল তারা যেমন সেই পার্টিগুলোতে ফেরত গেছেন, আবার যে মতবাদিক বিতর্কগুলো যেগুলো সলভ হয় নাই বাংলাদেশে, এই মতবাদিক বিতর্কও কিন্তু চাঙা দিয়ে উঠবে এবং এইটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। এর মধ্যে আমরা আসলে খুব বেশি আমার কাছে মনে হয় যে এগুলো আস্তে আস্তে সমাধান হওয়ার দিকেই যাবে। শেখ হাসিনা আসলে কি একটা ছিপির মতো ছিল, মানে আপনার এই যে পুরো বাংলাদেশটা যদি আপনি ল্যাম্পটা ধরেন, জিনির ল্যাম্পটা ধরেন, তাহলে শেখ হাসিনা ছিল ছিপিটা। তো ছিপিটা খুলে যাওয়ার সাথে সাথে বাংলাদেশের যত রকমের মতবাদিক বিতর্ক সেগুলো আমরা করতে পারছি এখন। তার যে স্বৈরাচারী শাসন, এটা দিয়ে সকল রকমের অসঙ্গতি যেগুলো আমাদের পিপলের মধ্যেও আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই পিপলের মধ্যেকার এই বিভক্তিগুলোও আসলে ওই স্বৈরাচার কেন্দ্রিক আমরা আলাপটা করেছি, কিন্তু এখন আমাদের এই মতবাদিক বিতর্কগুলো হওয়া প্রয়োজন, কারণ জাতিগতভাবে আমাদের এই ভূমির সাথে সংশ্লিষ্ট অনেক ধরনের বিষয় আছে যেগুলো সমাধান হয়নি। আজকের যে শোভাযাত্রা সেটি তো একটা বিতর্কহীন শোভাযাত্রা করার প্রয়াস ছিল। সংস্কৃতি উপদেষ্টা বলেছেন 28টি জাতিগোষ্ঠীকে যুক্ত করা হয়েছে। আজিজ ভাই একটা কথা বলছিলেন যে এখানে যারা কিনা ধর্মীয়ভাবে একটু খানিকটা গোড়ার দিক থেকে চিন্তা করেন, একটু ধর্মীয় অনুশাসন মানেন, তারা এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করেনি। কিন্তু আমরা দেখেছি যে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র নামে আরেকটি ধর্মভিত্তিক একদল মানুষ যারা কিনা ধর্মকে অনুশাসন হিসেবে মেনে নেন, সবকিছুতেই দেখি তারা কিন্তু আলাদা করে শোভাযাত্রা করেছেন। তাহলে এই শোভাযাত্রাতেই সবাইকে একসাথে হওয়াটা ইম্পর্টেন্ট, নাকি বর্ষবরণটা আলাদা আলাদা যার যার মতো করে উদযাপন করাটাও আসলে একটা জাতিগত সৌন্দর্য হিসেবে মনে করেন? দেখেন, একটা সেন্ট্রাল জায়গা থাকতে পারে এবং রাষ্ট্রের কাজটাই হচ্ছে জনগণ যা চায় সেটাকে ফ্যাসিলিটেট করা এবং তাকে তো অনেক ধরনের মেকানিজম করার, অনেক ধরনের যন্ত্র, মানে অনেক ধরনের প্রতিষ্ঠান আমরা তো দিয়ে রেখেছি। তার কাজ হচ্ছে জনগণ যা চায় সেটাকে নানানভাবে ফ্যাসিলিটেট করা। এখন সেন্ট্রালি মানে একদম সরকারি উদ্যোগে বা রাষ্ট্রীয় উদ্যোগে একটা কাজ হতে পারে, কিন্তু সকলের মতো করে পালন করবে সেটাতেও তো কোনো অসুবিধা নেই। ওকে, তার মানে আপনি বলতে চান যে এবারে যে উৎসব হয়েছে সেটা সব জাতিগোষ্ঠীকে সার্বজনীন হয়েছে, মোর দ্যান ফ্যাসিস্ট আমল এবং পুরো আওয়ামী লীগের আমলের চেয়ে এই জায়গাটায় সবচেয়ে বেশি সার্বজনীন আমি আজ পর্যন্ত যা দেখেছি। অনেক ধন্যবাদ সামান্তা আপনাকে। আজিজ ভাই, আপনার কাছে আমি ওই প্রশ্নটি আবার করতে চাই যেটা কিনা সালাউদ্দিন আহমেদ বলেছেন, রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, যে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বৈশাখী শোভাযাত্রা আমাদের সংস্কৃতির অংশ, যা নষ্ট করার জন্য মঙ্গল শোভাযাত্রা করা হয়েছিল। রুহুল কবির রিজভী বলেছেন 15 বছর ধরে বিজাতীয় সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আমরা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা বাদ দেওয়ার কারণে সেখানে মঙ্গল প্রতীক নিয়ে এবং সাংস্কৃতিক মন্ত্রক তাদের অর্থায়নে সেখানে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে। এই সব কিছু মিলে এই বক্তব্যগুলোতে আপনি আসলে কোনো ধরনের মিল খুঁজে পান কিনা? দেখেন, এটা যার যার ওপিনিয়ন, হয়তো প্রস্তুতি নিয়ে বলেছে কিনা আমি জানি না। ধরেন চিটাগাঙে কিন্তু এই আনন্দ শোভাযাত্রা হতে পারে নাই, আপনার নিশ্চয়ই প্রস্তুতি ভেঙে দিয়েছে, আপনি জানেন। আমাদের এখানেও আরেকটা হয়েছে। এখন আমরা যদি ফ্রি ছেড়ে দিই যার যার মতো,
তাহলে তো শিক্ষার মতো বিভক্ত হয়ে যাবে জাতি। যেমন আমি বহুবার বলি আমি যে আমাদের দেশে দুর্ভাগা দেশ যে 11 থেকে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে। ইংরেজি, বাংলার ইংরেজি, আবার ধর্মের আবার নানা আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা এরকম, এবং সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়। যার ফলে এই মাস্টার ডিগ্রি পর্যন্ত এই 12 প্রকার মানে চিন্তার জাতি তৈরি হয়। যার ফলে আমরা কোনো ইস্যুতে একমত হতে পারি না, প্রত্যেকটা ইস্যুতে বিভাজন থাকে। অর্থাৎ এই 10-12 প্রকারের চিন্তার লোক থাকে। আর বিশেষ করে আমাদের ধরেন বাংলাদেশে, বিশেষ করে মুসলিম ধর্ম অধ্যুষিত দেশ, সেখানে তাদের কিন্তু নিজস্ব একটা চিন্তা আছে। তো আমি বলছি এই জন্যেই যদি এটা ছেড়ে দেওয়া হয় তাহলে তো আপনার ইসলামিক চিন্তা যারা করে তারা কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা মানবে না। তখন দেখা যাবে প্যারারেল বিশাল আর একটা ঘটে যাচ্ছে। সুতরাং তাতে বিভক্তি দেখা যাবে। এই মঙ্গল আনন্দ শোভাযাত্রা যেটা হচ্ছে এটাকে আমরা ঐক্যের প্রতীক হিসাবে দেখতে চাই। সুতরাং এখানে মনে হয় ছাড় দিয়ে, সব পক্ষে ছাড়টার দিয়ে এক জায়গায় থাকা দরকার। পাহাড়ে কিন্তু এই যে আমরা যেটাকে বৈশাখী উৎসব বলি, 3টা আলাদা আলাদা উৎসব, 3টাই বর্ষবরণ উৎসব এবং 3টাই পাহাড়ি আলাদা আলাদা জনগোষ্ঠী, তারা ভিন্ন ভিন্ন নামে উৎসবগুলো পালন করেন। আপনি যে ঐক্যের কথা বলছেন, দীর্ঘদিন ধরেই কিন্তু এই জনগোষ্ঠীগুলো একই সময়ে ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন আচারের মধ্য দিয়ে বর্ষবরণটা উদযাপন করত। বাংলাদেশের বাঙালি জনগোষ্ঠী আবার এই যে আগে মঙ্গল শোভাযাত্রার নামে সেটি উদযাপন করত। এখন এবছর যখন আনন্দ শোভাযাত্রা নামে আমি সবগুলো জাতিগোষ্ঠীকে একসাথে করি, শুধুমাত্র প্রবল ধর্মীয় অনুশাসন যারা পালন করেন তাদেরকে ছাড়া অন্য সবাই যখন অংশগ্রহণ করে, এটা থেকে আপনি অতিরিক্ত রাজনৈতিক ঐক্য দেখতে পান না? না, রাজনৈতিক ঐক্য না, আমি বলছি না এটার, কিন্তু কিংবা সাংস্কৃতিক ঐক্য? আমি বিরোধিতা করছি না, কিন্তু আপনি তো বলছেন যে যারা মানে ইসলামপন্থী, কঠোর ইসলামপন্থী, তারা কিন্তু এটাতে যোগ দেয় নাই। তাহলে তারা প্রতিবাদ করে নাই, কারণ যেটা একটা প্রচলিত এটা হয়ে আসতেছে, হয়তো তারা বিরোধিতা করে নাই, কিন্তু চিটাগাংয়ে তো বিরোধিতা করেছে। যেটা হচ্ছে সেটা তো রাজনৈতিক, হ্যাঁ, সেটা তো ইসলামপন্থীরা করে নাই, সেটা তার একটা বড় রাজনৈতিক দলের অংশ ছিল, হয়েছে, এটা হয়েছে। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি ফ্রি ছেড়ে দেন, এটা মুসলিম অধ্যুষিত, আমি আবারও বলছি, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আপনি যদি ছেড়ে দেন পাহাড়িদের মতো যার যার জাতিগোষ্ঠী ছোট ছোট কমুন আছে, তারা এটা কিন্তু যখন এক বড় আকারে হতো, যেমন ধরেন আমাদের পার্বত্য শান্তি চুক্তি নামে যে চুক্তি করা হলো, তখন তো একটা গোষ্ঠীর সাথে করা হয়েছে, বড়টার সাথে করা হয়েছে, সন্টু লারমার সাথে করা হয়েছে, কারণ ওটা বড় ছিল। তখনকার সরকার, আওয়ামী লীগ সরকার মনে করেছে এদের সাথে ঐক্য করলেই বোধহয় মানে পার্বত্য এলাকায় শান্তি ফিরে আসবে। এটা তো সম্ভব না, এখানে বিদেশি শক্তির ইনফ্লুয়েন্স ছিল, ওদের ভিতরে অনেকগুলো প্রায় 40-50টা জাতিগোষ্ঠী আছে। এদের এই যে সর্বশেষ দেখা গেল যে বোম জাতিগোষ্ঠী, ছোট্ট একটা গোষ্ঠী, তারাও কিন্তু আলাদা। এখন বোমের যে প্রধান নাথান বোম, সে তো মিজোরামে বাস করে, মিজোরামে আছে, তো তাকে তো ভারত ফেরত দেয়। আমরা তো অনুপ চেটিয়াকে ফেরত দিছি না, আওয়ামী লীগ অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছে, তো আমরাও কিছু জেএমবির লোকজন ফেরত পেয়েছি, কিন্তু অনুপ চেটিয়া, নাথান বোম তো মিজোরামে। সেটা নিয়ে তো আলাপই আসলে সরকারি পর্যায়ে করে নাই ভারতের সাথে এখন পর্যন্ত। না, ভারতের সাথে তো আলোচনা এগুলো, এবং সে তো ভারতে আটকও হয় নাই। না, ভারতের তারা আটক করে নাই, সেটা ভিন্ন কথা, তাদের ব্যাপার। অনুপ চেটিয়াকে তো নিয়ে যায় ফেরত নিয়ে, আমরা ভাবছিলাম তার ফাঁসি টাসি দিয়ে দিবে, তার সাথে তো ম্যানেজ করে ফেলছে। অনুপ চেটিয়া তো নর্মাল পলিটিক্সে চলে আসছে, পলিটিক্সই বাদ দিছে ভার্চুয়ালি। হ্যাঁ, এটা হলো সেই দেশ কিভাবে দেখবে। আর আমাদের দেশের সাথে এখন যেটা হচ্ছে ভারতে যতক্ষণ পর্যন্ত এই পতিত স্বৈরাচার ভারতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ফরেন পলিসির টানাপোড়েন থাকবে। আমরা অবশ্যই ছোট দেশ, আমরা প্রত্যাশা করি প্রতিবেশী দেশ ইচ্ছে করলে তো সরিয়ে দিতে পারবো না, তাদের সাথে আমরা সুসম্পর্ক রক্ষা করতে চাই, কিন্তু স্বাধীন দেশের মর্যাদা নিয়ে। হ্যাঁ, ধরেন আগে এই 15 বছর, বিশেষ করে ফ্যাসিস্ট সরকার থাকার সময়, এই পানি, বর্ডারে হত্যা, কোনো কিছুর প্রতিবাদ হয় নাই। কিন্তু এখন বলবো 21 জনের একটা সরকার, হ্যাঁ, প্রতিবাদ তো হয়, তখন মনে হয় যে স্বাধীন দেশে আছি। এই প্রতিবাদটা ধরেন আপনি দেখেন, আমি তো এই 7 সিস্টারের কয়েকটা দেশে ঘুরছি, আমাদের পণ্য, আমি কোম্পানির বিজ্ঞাপন হয়ে যাবে বিনা পয়সায়, নাম বলছি না, আমাদের কয়েকটা কোম্পানির পণ্য হটকেক, হ্যাঁ, সেখানে সবচেয়ে বেশি চলে, বিশেষ করে অনেক পানীয় আছে, বিভিন্ন কসমেটিক আছে, এগুলো যায়, কিন্তু এগুলো অনেক কষ্ট করে অনেক দামে যায়, ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং ট্যাক্স বসায় দেয়। একটা কোম্পানি তো ফ্যাক্টরিও করা আছে সেখানে, আছে তো ফ্যাক্টরি করছে ইদানিং ওই শেষের দিকে। তো আমি তো গেছি, এগুলো তো ধরেন ত্রিপুরায় গিয়ে মানিক সরকারের আমি আপনার 6টা। জি আজিজ ভাই, আমরা এই আলাপটা আজকে ওইদিকে না নিয়ে আমরা আলাপটা যেদিকে নিতে চাই সেটা হচ্ছে আমাদের যে বিষয় ছিল সম্প্রীতির বাংলাদেশ,
আমরা মনে করেছি যে আজকের যেই আনন্দ শোভাযাত্রা হয়েছে কিংবা বর্ষবরণ উৎসবটি হয়েছে, এটা কি এক ধরনের সম্প্রীতির বাংলাদেশের নিদর্শন কিনা এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ সেই প্রমাণটি দেয় কিনা সে নিয়ে আমরা আলাপ করছি। আপনি যেটাকে বললেন যে এখানে খানিকটা এখনো বিভক্তি রয়ে গেছে, সামান্থা আপনিও বললেন যে এখানে আসলে বাংলাদেশে জাতিগতভাবে ঐতিহ্যগতভাবে একটা বিভক্তি আছে এবং রাজনৈতিকভাবে সেই বিভক্তিটা সবসময় এক ধরনের বিভাজিতকরণের প্রচেষ্টা ছিল। এই যে আজকে বর্ষবরণের ক্ষেত্রে আমরা তুলনামূলকভাবে অন্য সময়ের তুলনায় যে একটা ঐক্য দেখলাম, রাজনৈতিক ক্ষেত্রে কি ঐক্যটি আসলে সামনের দিনগুলোতে আমরা পাবো কিনা? আমার কাছে মনে হয় যে এই ঐক্যটা সামনে আছে। কারণ কি, ঐক্যটার কারণ এই যে বাংলাদেশের কিছু প্রয়োজন আছে, এই প্রয়োজনগুলো আমরা যতই অস্বীকার করি, আমাদের রাজনৈতিক প্রয়োজন থাকতে পারে, ইভেন ধরেন এনসিপিরও তার রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে, তার একটা কর্মসূচি থাকতে পারে, কিন্তু মোটা দাগে বাংলাদেশের প্রয়োজনটা পার্টির প্রয়োজনের ঊর্ধ্বেই থাকবে সবসময়, এটা যেই পার্টিই হোক। তাহলে বাংলাদেশের এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে পুরো আমূল সংস্কার এবং বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য অনেক ধরনের কাজ করার ব্যাপার আছে বাংলাদেশের অভ্যন্তরে। এবং আমি যেটা আগেও বললাম যে মতবাদিক যে বিতর্ক, আদর্শভিত্তিক বিভাজনকে ডিল করার ব্যাপার, তো এই বিষয়গুলো এমনিতেই বাংলাদেশের সবসময় প্রয়োজন থাকবে। এখন এই প্রয়োজনগুলোকে কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি ধারণ করতে পারবে এবং এই বিষয়গুলোকে কমিয়ে আনার জন্য, কিছু ক্ষেত্রে আবার ঐক্য বাড়ানোর জন্য কি ধরনের ভূমিকা পালন করবে, তার ভিত্তিতে নির্ধারিত হবে ওই রাজনৈতিক দল কতটুকু জনপ্রিয় হবে মানুষের কাছে। এখন ঐক্যের জায়গায় আমি যেটা, আমার কাছে যেটা মনে হয়, আমাদের দলগত জায়গায়ও যেটা মনে হয় যে এই মুহূর্তের বিভিন্ন ধরনের সংস্কার, যেটা সংস্কার নিয়ে আমরা এখন আলাপের মধ্যে আছি, আমরা এই সংস্কারগুলোর ক্ষেত্রে আমরা বলছি না মৌলিক সংস্কার, এখন মৌলিক সংস্কারের রোডম্যাপ আমরা সরকারের কাছে চাচ্ছি, কিন্তু আমাদের সকলেরই কিন্তু মনে মনে আছে যে আমাদের রাজনৈতিক ব্যক্তি মাত্রই আমাদের একটা অবজারভেশন আছে। গত 15 বছর যারা বিভিন্ন মাত্রায় লড়াই সংগ্রাম করেছেন তারা জানেন যে কোথায় তারা বাধাগ্রস্ত হয়েছেন, কোথায় এই আওয়ামী লীগ সরকার দ্বারা নিষ্পেষিত হয়েছেন, কোন আইন দ্বারা তারা নিষ্পেষিত হয়েছেন, এই আইনগুলোর সংস্কার আসলে কোথায় গিয়ে তার সুতোটা বাধা, কোন জায়গাটা চেঞ্জ না করলে আসলে ভিতরকার এই মানে পুলিশ অ্যাক্ট বলেন, যাই বলেন না কেন, আপনি এটা দিয়ে পুরোপুরি নির্ধারণ করতে পারবেন না। ধরেন একটা মানুষের, আপনি মানবাধিকার আপনি সংবিধানে নিশ্চিত করেছেন, আপনি বললেন যে মানবাধিকার এই জিনিসগুলো হচ্ছে মৌলিক অধিকার, কিন্তু এই যে বিশেষ ক্ষমতা আইন যেটা নিয়ে আমরা কিছুদিন আগে এই বিশেষ ক্ষমতা আইন দিয়ে তো আপনি ওটা রহিত করতে পারেন, মানে মৌলিক অধিকারকে ওটা রহিত করতে পারেন। তাহলে এরকম আইন কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে আবার বিধিবদ্ধ করে ফেলে, যেটা আমাদের সামাজিক স্ট্রাকচারের জন্য প্রয়োজন, কিন্তু আমরা কোন কোন জায়গায় আসলে কম্প্রোমাইজ করব না, সেটাই হচ্ছে আপনার মৌলিক সংস্কারের জায়গা। এখন ঐক্য আসলে করতেই হবে, এখন ওয়েদার উই চোজ টু ডু ইট অর নট, দ্যাটস দ্য কোয়েশ্চেন। এবং কোন রাজনৈতিক দল কোন ক্ষেত্রে এখানে যুগোপযোগী এবং অগ্রগামী ভ্যানগার্ড ভূমিকা পালন করবে সেটার ভিত্তিতে নির্ধারণ হবে সেই রাজনৈতিক দলের জনপ্রিয়তা সামনে কিরকম হতে যাচ্ছে। তবে আমি যেটা মনে করি যে সকল রাজনৈতিক দলের মধ্যে প্র্যাকটিক্যালিটি আছে এবং পুরো রাজনৈতিক দলের, আওয়ামী লীগের মতো আসলে কারো হওয়া এই মুহূর্তে আমি মনে করি না যে এটার কারো হওয়া সম্ভব, মানে এই মেমোরি থাকা পর্যন্ত অ্যাটলিস্ট আওয়ামী লীগের যে দশা হয়েছে সেই মেমোরি থাকা পর্যন্ত আসলে আর কেউ চাইবে না এই পরিণতি কারো হোক। তো সেই জায়গায় এটা হওয়ার অ্যাসপিরেশন যার নাই, তার ক্ষেত্রে তার সাথে টেবিলে বসা, আলাপ আলোচনা করার সকলের মধ্যে এক ধরনের আশঙ্কা থাকতে পারে, কিন্তু আশঙ্কাগুলো দূর করার জন্য একটা রাজনৈতিক ঐক্য প্রয়োজন। এই প্রয়োজনটার ভিত্তিতেই অবশ্যই একসাথে বসে এগুলো মিটিগেট করা সম্ভব। আপনি এনসিপি কে প্রতিনিধিত্ব করছেন এবং এনসিপি আপনার ভাষায় যে মৌলিক সংস্কার সেগুলোর পক্ষে,